ধরেন যে আপনি জিরো থেকে শুরু করতেছেন অথবা আপনার কোডিং ব্যাকগ্রাউন্ড আছে, তো এআই স্পেসে মানে কেমনে আগাইলে কোন কোন রিসোর্স গুলা নিয়ে আগাইলে স্পেসিফিক্যালি আপনার উপকার হবে। তো ওই রকম একটা গাইডলাইন আমি ভেবে রাখছিলাম। তো যেহেতু আজকে আপনি একাই আছেন আর কোডিংটা করেন নাই, তো তাহলে ওই গাইডলাইনটা আমি দিয়ে দিই। ওকে, ওইটা অ্যাকচুয়ালি একটা টেক্সট ফাইলে আমি একটু নোট করি, বলি আর সাথে সাথে নোট করি রিসোর্সগুলো, তাইলে মনে হয় ভালো হবে। আর এলএলএম থিওরির আর একটা লেকচার বাকি আছে, যে আমরা দেখছিলাম প্রি ট্রেনিং স্টেজটা ডিটেলসে বলছিলাম মোটামুটি। আর একটা হলো যে আপনার পোস্ট ট্রেনিং একটা স্টেজ থাকে, ওইটা নিয়ে বলবো। তো যেহেতু সেশনটা একটু অন্যরকম, এখানে একটা ফাইল ক্রিয়েট করে রাখি দেখি। তো ফাইলটা আমি শেয়ার করে দিব। আর যদি কিছু টিয়ার করা লাগে, এখানে আপনার সেই রোমিং এর বটের কোড টোড আছে এখানে। এটা হলো ফাইলটার নাম দিয়ে ধরেন রোড ম্যাপ। অনেক রকম রোড ম্যাপ আছে, আপনারা এই আর একটা জায়গা আছে এখানেও দেখতে পারেন, মানে অনেক ডিটেইলসে আর কি, সবার নিট মাথায় রাখেন। রোড ম্যাপ ডট এসএইচ, রোড ম্যাপ এসএইচ। এখানে আপনি যদি ধরেন সেলফ ডট ডেভেলপার হন, ধরেন যে আপনার ট্রেডিশনাল কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই, তো এখানে অনেক রকম আপনার রোড ম্যাপ দেওয়া আছে। তো আপনি যেটা এখানে আর কি অনেক অনেক কিছু দেওয়া আছে এখানে, কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে এআই থেকে হোয়াট এভার অনেক সুন্দরভাবে দেওয়া আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমি ধরেন 1000 ঘন্টা হয়ে গেছে মনে হয়, হইতে পারে রিসোর্স দেখছি আর কি এই স্পেসে। আমার কাছে কিছু স্পেসিফিক রিসোর্স আমার কাছে বেটার মনে হয়, যার অনেকগুলো আমি আপনাদেরকে বলছি আগেও। আর এবার আমি একটু অর্ডারলি বলতে চাই, যে আপনার কেমনে কেমনে কোন রিসোর্সটা কখন পড়লে। তো তার আগে আমি এখানে এইগুলো নোট করে রাখি একটু। কোশ্চেন থাকলে বলবেন মুস্তাফিজ ভাই, তাহলে সবারই উপকার হবে আশা করি। হুম, তো লার্নিং এর দুইটা পাথ, ইউজুয়ালি দুই ধরনের পিপল পছন্দ করে। একটা হলো টপ টু বটম। টপ টু বটম মানে মিনিং যে আপনি প্র্যাকটিক্যাল ফার্স্ট, প্র্যাকটিস ফার্স্ট, দেন থিওরি। হ্যাঁ, দেন থিওরি। আর একটা হলো যে বটম আপ। বটম আপ জিনিসটা হলো যে এরকম যে আপনি থিওরি ফার্স্ট আর দেন প্র্যাকটিস। প্র্যাকটিস বলবো না, মানে বড় আকারের প্রজেক্ট করা, মানে অনেকেই এটা মানে টপ টু বটম যেটা করে যে আপনি বড় একটা প্রজেক্ট নিয়ে পড়লেন, অন দা ওয়ে আপনার যা যা লাগে আপনি শিখে নিলেন, অথবা একটা প্র্যাকটিক্যাল কোর্স করলেন, তারপরে সে একটা থিওরি ক্লাস করলেন। আর বটম আপ হলো যে আপনার আগে আপনি খুব থিওরি পড়লেন, যেটা ইউজুয়ালি আমাদের ভার্সিটিতে করা হয়, তারপর একটা সেশনাল ক্লাস দিয়ে একটা প্র্যাকটিক্যাল করা হয়। তো দুইটারই উপকারিতা আছে। ইউজুয়ালি একটা মিক্সড আপ করা ভালো। যেমন ধরেন আপনি একটা কোর্স করলেন যেটা থিওরিতে খুব বেশি ডিপে যায় না, যেটাকে বলা যায় হলো শ্যালো থিওরি, শ্যালো, বাট শ্যালো অন থিওরি। দ্যাট মিনস থিওরিটিক্যাল কনসেপ্টগুলো ব্রেকডাউন করে, জাস্ট কনসেপ্ট ব্রেকডাউন করে, যে আপনার ডিপ আন্ডারস্ট্যান্ডিং নাই, নট ভেরি ডিপ। রিসোর্স আগে বোঝা দরকার যে কোন টাইপের রিসোর্স আমাদের থাকে, নট ভেরি ডিপ থিওরির দিক থেকে। তারপরে আপনি একটা শ্যালো প্র্যাকটিস, আমি শ্যালো বলতেছি যদিও জিনিসটা এরকম না। শ্যালো প্র্যাকটিস হলো যে আপনি ধরেন একটা নট সো হেভি প্রজেক্ট করলেন, হ্যাঁ, হেভি প্রজেক্ট এই নলেজের উপর ভিত্তি করে। তারপরে আপনি ডিপে গেলেন, ডিপ থিওরি, মানে একটা কোর্স করলেন যেখানে আরো অনেক ডিপে আপনি জানতে পারেন। আর হলো যে আপনার ডিপ প্র্যাকটিস, নাম দিলাম ধরেন আমরা। ডিপ প্র্যাকটিস বলতে যেটা হলো আপনি একটা রিয়েল ওয়ার্ল্ড ফুল স্কেল একদম অ্যাপ্লিকেশনের কাজ করলেন। কাজ বলতে আমি বলতেছি ধরেন রিসোর্স, এরকম কোর্স ফাইন্ড আউট করা, ধরেন লার্নিং রিসোর্স। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে রিসোর্স গুলো এইভাবে থাকে, যে আপনি হয়তো আপনার একটা প্রথমে একটা হাই লেভেল থিওরি দিল, কিছু থিওরি ধরো মেশিন লার্নিং কি, ডিপ লার্নিং কি, বা নিউরাল নেটওয়ার্ক হাই লেভেলে বললো যে এরকম হয়। যেমন ধরেন আমরা এলএলএম এর ক্ষেত্রে বলতেছি যেটা শ্যালো থিওরি হবে, এটা নট সো ডিপ। আমরা যদি এখানে ট্রান্সফর্মার আর্কিটেকচার, এলএলএম এর আর্কিটেকচার কেমনে সবকিছু হয় ভিতরে, সব যদি আমরা ব্রেকডাউন করতাম, ম্যাথমেটিক্স গুলো করতাম, ওইটা ডিপ হইতো। এটা আমরা যেটা করছি এটা শ্যালো থিওরি প্লাস প্র্যাকটিস, যেগুলো আমরা প্রথমে করছি, ওই যে কনভারসেশন মেমোরি,
টেমোরি, এই যেগুলো হলো আপনার শ্যালো প্র্যাকটিস। তারপরে পরে যেটা দিলাম এটা হলো ডিপ প্র্যাকটিস, যেটা বটের কাজটা যেটা দিলাম এটা ডিপ প্র্যাকটিস। তো এটা এটা কেন বলতেছি, যাতে আপনাদের রিসোর্স গুলো আইডেন্টিফাই করতে সুবিধা হয়। ইউজুয়ালি এটা বেটার যে আপনি একটা শ্যালো থিওরি, একটা বেসিক ইন্ট্রোডাক্টরি কোর্স করলেন, প্লাস এখানে হাই লেভেল বলা হয়, প্লাস ইন্ট্রোডাক্টরি একটা প্রজেক্ট করলেন, মানে বিগিনার লেভেলের প্রজেক্ট, টয় প্রজেক্ট। তারপরে আপনি ডিপ থিওরিতে গেলেন, তারপরে ডিপ প্র্যাকটিস গেলেন। আমি এরকম টাইপের কিছু রিসোর্স আপনাদের বলবো। এখন তার আগে আরো কিছু জিনিস, মানে আমার একটু ব্যাকগ্রাউন্ড, যা আপনি অবশ্যই আপনার অবশ্যই এতদিন বুঝে গেছেন যে আমি অ্যাকচুয়ালি এই ঘরানার লোক, যে থিওরি ফার্স্ট দেন প্র্যাকটিস। তারপরে এলএলএম এর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিস ফার্স্ট ফোকাস রাখছি, যেহেতু এটা সংক্ষেপ টাইমে করানো হবে। তো এক্ষেত্রে আমাদের কিছু জিনিস একটু মাথায় রাখা দরকার। যেমন ধরেন এলএলএম বা এআই ইঞ্জিনিয়ারের ডেফিনেশনটা পাল্টায় যাচ্ছে। আমি এই ভিডিওটাকে একটা গাইডলাইনের মধ্যে তৈরি করতেছি, এই জন্য অনেক কিছু রিপিট হইতে পারে, যেগুলো আগেও আপনার সাথে আলোচনা করতেছি। এআই ইঞ্জিনিয়ার ডেফিনেশন 10 ইয়ার্স ব্যাক বা তারও আগে, যখন আমি শুরু করছি স্টাডি এই জিনিসগুলা, প্রায় এক যুগের আগে, তো তখন আপনি যদি দেখা গেল যে আপনি গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আপনারা যেহেতু টার্মগুলো জানেন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেন। ইমপ্লিমেন্টেশন, গ্রেডিয়েন্ট ইমপ্লিমেন্টেশন উইথ, তখন পাইথনের অত ইয়া ছিল না, ধরেন ছিল কি ম্যাট ল্যাব, আর ওপেন সোর্স ছিল হলো অক্টেভ। এটা দিয়ে হলো অ্যান্ড্রয়েডের একটা কোর্সও আছে অক্টেভ দিয়ে। দ্যাট মিনস গ্রেডিয়েন্ট ডিসেন্ট তখন আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারতেন, বুঝতেন, তাহলেও আপনার একটা, এটা একটা ক্রেডিট ছিল, এটা একটা ক্রেডিট বা এনাফ ক্রেডেনশিয়াল যে আপনি আসলে এমএল বুঝেন। 10 ইয়ার্স বা 12 ইয়ার্স ব্যাক আপনি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা আপনি ম্যাটল্যাব বা অক্টেভ দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনি বুঝেন, এমএল বুঝেন। এবং তখন অ্যাকচুয়ালি এই ফিল্ডটা ছিল অনেকটা রিসার্চ ফোকাস, মানে যে জিনিসগুলো এখন আমরা ইসে দেখি, প্রোডাকশনে দেখি, এগুলো রিসার্চ ছিল, মেইনলি রিসার্চ ছিল, রিসার্চ স্পেস ছিল। বিশেষ করে ধরেন এই যে এখন এনএলপি ফিল্ড বলি, যেটা এলএলএম যে ফিল্ডের, এটা অ্যাকচুয়ালি খুবই রিসার্চ হেভি ছিল। তখন যদি আপনি এই ফিল্ডে একটা পিএইচডি করতেন, তখন হেভি ডিমান্ড ছিল। এবং ওই যে এই যে 1 দশক বা তার বেশি সময় ধরে যে রিসার্চটা হইছে, তার ধরেন আমরা বলি যে ফিল্মে বলে 10 ইয়ার্স লেটার, 10 ইয়ার্স লেটার, হ্যাঁ, এটা হলো আমরা এখন প্রোডাকশনে দেখছি। হ্যাঁ, এই যে রিসার্চটা করে আসছি আমরা, এই রিসার্চের এখন প্রোডাকশনে আমরা পাচ্ছি এই জিনিসগুলো। দ্যাট মিনস এই রিসার্চারের এখন প্রয়োজনীয়তা কমছে বলবো না, কিন্তু স্কোপ কমছে। যত বেশি রিসার্চার দরকার ছিল পার্টিকুলার ফিল্ডে, দেখা গেল যে আপনার মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য, পাইটর্স, টেনসরফ্লো, এই টাইপের জিনিস তৈরি করার জন্য, বা এর সারাউন্ডিং যে ইকোসিস্টেম তৈরি করার জন্য, তারপরে দেখা গেল যে এই রিসার্চ কোর অ্যালগোরিদমের কাজ, এই জিনিসগুলা রিসার্চের নিড কমে গেছে, রিসার্চ পার্সনের নিড কমে গেছে। মানে যেহেতু আপনাকে এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট হাতে ইমপ্লিমেন্ট করা লাগতেছে না, ম্যাটল্যাব অক্টেভে করা লাগতেছে না। ম্যাটল্যাব অক্টেভ কিন্তু ট্রেডিশনাল একদম প্রোগ্রামিং এর মতো আপনি কমফোর্টেবল হবেন না। আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকলে, ম্যাথমেটিক্স হেভি থাকলে তখন আপনি কমফোর্টেবল হবেন। এখন যেহেতু ট্রেডিশনাল প্রোগ্রামিং দিয়েই আপনি করতে পারেন, পাইথন স্ট্যাক দিয়ে করতে পারেন, এবং সফটওয়্যারগুলোও অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে, সেহেতু আগে যেইটা দেখা গেল যে 2-4 জন রিসার্চার লাগবে, এখন ওইটা একজন রিসার্চার দিয়ে হয়ে যায়। এখন যেটা হয়েছে, ওই যে রিসার্চ হইতে হইতে সফটওয়্যার ম্যাচিউর হয়েছে, হার্ডওয়্যার ম্যাচিউর হয়েছে, মোটামুটি হোল পাইপলাইনটা ম্যাচিউর হয়েছে, তাহলে এখন প্রোডাকশনে বেশি লোক দরকার। ওকে, এটা আমাদের খুব ভালোভাবে মাথায় ঢুকাই নিতে হবে যে আমরা এখন অ্যাকচুয়ালি কোন স্টেজে আছি এবং কিভাবে আমাদের প্ল্যানিংটা করা উচিত, ওকে, স্টাডি করার আগে। তাহলে এখন আমরা অ্যাকচুয়ালি প্রোডাকশন স্টেজে আছি, যে প্রোডাকশন রিসার্চ আছে কিন্তু প্রোডাকশন হেভি। এখন এই যে আগের যে রিসার্চের ফল এখন আমরা প্রোডাকশনে দিতে পারতেছি জিনিসগুলো। ওকে, তো এই জিনিসটা মাথায় রেখে আমাদের লার্নিং স্ট্র্যাটেজিটা করতে হবে। যেমন আমি যদি 2 বছর আগেও বলতাম যে আপনি এআই বা মেশিন লার্নিং এর জন্য আপনার কি কি লাগবে, সিম্পলি ধরেন মেবি 2 ইয়ার্স ব্যাক আমি বলি, জাস্ট যদি আপনারা যখন দেখেন এটা দেখলে বুঝতে পারবেন। আমি বলতাম যে আপনি স্ট্যাটস শিখেন, আপনি দেখা গেল যে ডেটা সায়েন্স
শিখেন উইথ পাইথন স্ট্যাক। পাইথন স্ট্যাক দিয়ে ডেটা সাইজ শিখেন, যেটা আমি আপনাদেরকে স্কিল জবসে এখানে শিখেছিলাম। তো তার সাথে আরো কিছু জিনিস থাকে। তারপরে দেখা গেল যে আপনি বেসিক ক্লাসিক্যাল এমএল শিখেন। ক্লাসিক্যাল এমএল মেশিন লার্নিং, ওই যে রিগ্রেশন, ক্লাসিফিকেশন, এই জিনিসগুলা, রিগ্রেশন, ক্লাসিফিকেশন, এই যে জিনিসগুলো ছিল, এগুলা শিখেন। আমি তখন আপনাদেরকে এইটাও বলতাম। বাট এখন যেটা হইছে যে এই যে রিসার্চ এখন প্রোডাকশনে আসছে, দ্যাট মিনস আমরা মেশিন লার্নিং এর নেক্সট ফেজে চলে আসছি। মানে যে জিনিসগুলো আগে আমরা শুধু অনেক রিসার্চ করা লাগতো, ধরেন একটা কোম্পানিতে আপনার জন্য আগে একটা এমএল টিম যেই কাজটা দেখা গেলো যে 1-2 মাসে করতে পারতো, এখন একজন সেটা হয়তো 1 সপ্তাহে করতে পারতেছে। নট লাইক ইউনিভার্সালি, বাট মানে ওয়ার্কলোড অনেক কমে গেছে, বা পার পার্সন ওয়ার্কলোড কমে না অ্যাকচুয়ালি, মানে পার পার্সনের প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। তো তারপরে দেখা গেলো এরপরে আপনারা হয়তো ডিপ লার্নিং যদি পড়তেন, পাইটর্চ পড়তেন বা টেনসর ফ্লো, ইউজুয়ালি পাইটর্চ এখন। তারপরে কম্পিউটার ভিশনের দু একটা কাজ পারতেন, এনএলপির দু একটা কাজ পারতেন। এনএলপিতে ছিল হলো আপনার স্পেসি একটা লাইব্রেরি একদিন দেখেছিলাম, এটা যদি পারতেন দেন মানে আপনি দেখা গেলো যে একদম পুরা মার্কেটেবল, খুব ভালো অ্যাডভান্স লেভেলের আপনি এআই মেশিন লার্নিং পারেন। কিন্তু যেটা হয়েছে আপনারা জানেন যে এলএলএম আসছে। এলএলএম এসে যেটা করছে যে ক্লাসিক্যাল এমএল এর কিছু কাজ সে নিয়ে নিছে, একে এটা নিছে যে দেখুন এলএলএম, এলএলএম কি করছে, সে ক্লাসিক্যাল এমএল এর কিছু কাজ, ক্লাসিক্যাল এমএল টাস্ক মেড ইজি, ধরেন সে কিছু কাজ ইজি বানাই দিছে। ওকে, প্লাস যেটা ই করছে, সে কোডিং মেড ইজি। কোডিং শেখা ইজি করেন, আমি এটা বলতেছি না, মানে যে একজনের পার পার্সন যেই পরিমাণ প্রবলেম সলভ করতে পারে একটা প্রজেক্টে, সেই অ্যামাউন্টটা বেড়ে গেছে। ওকে, মানে পার পার্সনের ওয়ার্কলোড, আমার পার পার্সনের প্রোডাক্টিভিটি বেড়ে গেছে, ওয়ার্কলোড বলো না, পার পার্সনের প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। এর ফলে কি হয়েছে, আপনার ধরেন একটা টিম আছে মেশিন লার্নিং, আর একটা টিম আছে ডেভেলপমেন্ট। মেশিন লার্নিং এর কাজ আগে ধরেন বলতে পারেন যে শুধু এরকম যে ডেটা প্রসেস করলো, তাতেই অনেক সময় যাইতো সেই কোড লিখতে, স্ট্যাটিস্টিক্স এর উপর বেস করে পাইথন স্ট্যাক কাজে লাগায় ডেটা প্রসেস করে, তারপরে সেটাকে ক্লাসিক্যাল মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যেটাই বলেন সেটা দিয়ে অ্যালগোরিদম তৈরি করতেই আসলে তার অনেক সময় যাইতো, কারণ অনেকটা টাইম তাকে কোডের পিছনে ব্যয় করা লাগতেছিল। কিন্তু এলএলএম এই কোডিংটাকে আপনি ধরেন আপনি জাস্ট এটা বুঝেন, আপনি কয়েক বছর কাজ করতেছেন, আপনার এটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, দ্যাট মিনস আপনি একাই তখন এই পাইপলাইনের পুরোটাই করতে পারতেছেন, প্লাস ডেভেলপমেন্টের কাজটা করতে পারতেছেন। দ্যাট মিনস আপনি যে ডেটা সায়েন্স প্লাস ডেভেলপমেন্ট, দুইটা কাজই অ্যাকচুয়ালি আপনি এখন করতে পারতেছেন। তো এই দুইটা জিনিস মিলাই কিন্তু এখন এআই ইঞ্জিনিয়ার। ওকে, এইটা হলো এআই ইঞ্জিনিয়ারের ডেফিনিশন, এইভাবে বদলাইছে। ওকে, মিনস আপনার কাছ থেকে অনেক বেশি এক্সপেক্ট করা হচ্ছে এখন, এবং এটা রাইটফুলি সো, যে যেহেতু মার্কেট অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি চায়, যে সে কম রিসোর্স দিবে, প্রফিট বেশি করবে, তাই না? তার যত রিসোর্স কম লাগবে সে তত প্রফিট করবে। তাহলে 10 জনের জায়গায় তার যদি 2-4 জনে হয়ে যায়, বা দেখো 10 জনের জায়গায় 6 জন হলো, 7 জন হলো, ইভেন 9 জন হলেও তার মানে কোনো আপত্তি নাই, একজন কমলো, তাই না? মার্কেট সবসময় এইটা চায়, নাম্বারটা কমতেছে, রেসপন্সিবিলিটি বাড়তেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে যদি মনে হয় যে এই স্পেসে থাকতে হয়, তাহলে আপনাকে অনেক বেশি স্কিল গ্যাদার করতে হবে, যেমন কোডিং স্কিল লাগবে, প্লাস এআই স্কিল লাগবে। এবং তারপরে আরেকটা কথা হলো, যদি আপনি স্কিলগুলো জড়ো করতে পারেন, মানে নতুন করে যারা মানে শুরু করতেছে, যারা অলরেডি আছে, তারা তো দেখা গেল যে অনেকদিন তাদের বিভিন্ন, ধরেন আমরা দেখা গেল যে আমি এই সময়েও কিছু কিছু ওই সময় পড়াশোনা করছি, পরে সেইগুলায় কাজ করছি, দ্যাট মিনস আমার কাছে এই জিনিসগুলো এখন ইজি হয়ে গেছে। ওই সময় আরো অনেক কষ্ট করা লাগছে, কিন্তু এখন এসে যখন এই জিনিসগুলো আসছে, তখন কিন্তু আমার কাজ প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তো আপনারা যেহেতু এই সময় শুরু করতেছেন, দেখা গেল প্রায় আপনারা হয়তো 2-1 জন আছেন যারা এলএলএম প্রি এলএলএম হয়তো 2-1 বছর আগে থেকে শুরু করতেছেন, বা অধিকাংশ এখন যারা শুরু করবে তো এলএলএম যুগে শুরু করতেছেন। দ্যাট মিনস তাদের কাছ থেকে কিন্তু মার্কেট কম এক্সপেক্ট করতেছে না, মার্কেট কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট এক্সপেক্ট করতেছে আপনার কাছ থেকেও আমার কাছ থেকেও, যারা প্রি এলএলএম যুগের
আর যারা আপনারা এলএলএম যুগের সবার কাছ থেকে সেম অ্যামাউন্ট এক্সপেক্ট করতেছে, কারণ সে আপনাকে সেম স্যালারি দিবে, সেম প্রফিট বেনিফিট দিবে, তাহলে প্রফিট কেন সে কম করবে, তাই না? সেক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জিংটা হলো এই জায়গায়, এরকম না যে ইঞ্জিনিয়ার হারায় যাবে, ইঞ্জিনিয়ার হারায় যাবে বা ডেভেলপার হারায় যাবে। হারাবে একটা কারণে যে একটা পার্সন কতটুকু তার নলেজ সে গ্যাদার করতে পারে বা কতটুকু লেগে থাকতে পারে। আর এখানে আরো কিছু চ্যালেঞ্জ আছে, সোশিও ইকোনমিক চ্যালেঞ্জ, যেটা আমি মনে করি এগুলো আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। ইকোনমিক চ্যালেঞ্জ স্পেশালি যেটা হলো যে ইয়াঙ্গার জেনারেশন চ্যালেঞ্জ কি, ডিস্ট্রাকশন। আপনার কাছে অনেক রিসোর্স আছে, বাট আপনার কাছে অনেক বেশি পরিমাণে ডিস্ট্রাকশন আছে, খুবই আমরা সবাই এটা কমন জানি। কিন্তু দেখা গেল যে এই যে ধরেন আমার ইয়া ভাই আসছে, আচ্ছা নাই, রিফাত ভাই আমাকে বেশ কিছু কোয়েশ্চেন করতো যে এই ফিল্ডটা থাকবে কিনা, ওই ফিল্ডটা থাকবে কিনা। এই ডিস্ট্রাকশন কিন্তু আমার ছিল না। আমি এমএল শিখবো, এআই শিখবো, তখন আমি রিসোর্স কারোর কাছ থেকে হয়তো পেন ড্রাইভে করে রিসোর্স নিয়ে আসছি, অত নেটের স্পিডও ভালো ছিল না যে ডাউনলোড করবো। তো আমি কারোর কাছ থেকে পেন ড্রাইভে নিয়ে আসছে, দেখা গেলো যে আমি পড়াশোনা করতেছি। আমার কাছে ওই ডিস্ট্রাকশনটা ছিল না। মানে আমি আজকে একটা কোর্স শুরু করছি, কালকে আমি দেখতেছি আমি আজকে এনএলপির কোর্স শুরু করছি, কালকে একজন বলতেছে অনলাইনে যে এনএলপির ফিউচার নাই, এখন অন্য কিছুর ফিউচার আসতেছে। তো এইগুলা কিন্তু আসলে ইম্প্যাক্ট করে, মানে পড়াশোনার সাথে সাথে রিসোর্সের সাথে সাথে মাইন্ডসেটটাও খুব ইম্পর্টেন্ট। তো ওই হিসাবে আমি আপনাদেরকে কিছু দুইভাবে হলো রিসোর্স রেকমেন্ড করব। একটা হলো যে আপনি যদি খুব কম টাইম দিতে চান, অল্প কিছু রিসোর্স, আর যদি আপনি একটু বেশি টাইম দিতে পারেন, তাহলে মানে দেখা গেলো একটু বেশি করে পার ডে একটু বেশি টাইম দিয়ে, আই থিঙ্ক রেগুলার যদি কেউ স্টাডি করে সকাল সন্ধ্যা, স্টাডি যেভাবে আমরা স্টুডেন্ট করি বা রেগুলার কয়েক ঘন্টা করে দেয়, নট লাইক 6-7 ঘন্টা এরকম দেওয়া লাগবে না। আপনি যদি 2-1 ঘন্টাও দেন, তাও অনেক রেগুলার আর কি। বছর খানেক স্টাডি করলে এটা মনে হয় অ্যাচিভেবল আমার কাছে মনে হয়। মানে আপনাদের ব্যাকগ্রাউন্ড সহ যদি একদম বিগিনার হয় তাহলে অ্যাকচুয়ালি নট সো পসিবল আমার মনে হয়। কিন্তু যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে যে আমি একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং, যে আমার একটা নলেজের গ্যাপ কম থাকবে, যেমন ধরেন আমি আমার ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যালের জন্য, হ্যাঁ বুঝতে হয়েছে, বলেন বলেন মুস্তাফিজ ভাই, কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলেন। আমি কি এই ফাঁকে বলবো নাকি হচ্ছে হ্যাঁ বলেন বলেন, ফাঁকে বলেন, আপনি সমস্যা নেই। আপনি যেটা বললেন যে এই যে অল্প সময় দিয়ে কিছুটা, আমার কাছে মনে হয় ওই ডিস্ট্রাকশনের যে ব্যাপারটা, এইটা মনে হয় আসলে আমার সাথে হচ্ছে। সেইটা হচ্ছে যে আমি এখন কেন যেন মনে হচ্ছে যে যতটুকু পড়ছি এ পর্যন্ত এইটা আবার কেন যেন ভুলে যাচ্ছি। আর আমার কাছে অনেক বড় একটা মনে হয় যে সমুদ্র পরিমাণ আমার কাছে বাকি আছে। আমি খুব আচ্ছা ভাস্ট একটা ইয়ার ভিতরে আছে, অনেক পিছনে আছি। আমার এখন সময় লাগবে অনেক, বা এই ফিল্ডে আসলে কবে আমি এন্ট্রি করতে পারবো। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, যেমন যদি একটু অন্যভাবে বলি, আমরা যখন যে কোনো জবের ইন্টারভিউতে যাই বা জব হ্যাঁ ডেসক্রিপশন দেখি, অনেক কিছু থাকে। হ্যাঁ হ্যাঁ কিন্তু রিয়েল ফিল্ডে গিয়ে আসলে ওই জিনিসটা খুব কম থাকে। যদি 100 দেয়া থাকে, ওইখানে হয়তো 50% বা 60% গিয়ে একদম অ্যাকচুয়াল কাজ থাকে। হ্যাঁ। তো এরকম কি করা যায় যে আমি এই ফিল্ডে খুব ইজিলি এন্ট্রি করবে, দেন আমি লার্নিং করলাম? এইটা আমার কাছে মনে হয় আচ্ছা যে কুইক লার্নার হিসেবে আহ, আমি পারছি এ পর্যন্ত। আমি যে কয়েকটা জব চেঞ্জ করলাম তো এ পর্যন্ত। আচ্ছা আচ্ছা তো ওই ক্ষেত্রে মনে হয়েছে আমি 1 মাসের ভিতরে গ্র্যাব করতে পারছি যে কোনো বিষয়ে ওই আচ্ছা আচ্ছা এই। তো আমার ক্ষেত্রে এইটা মনে হয় যে আমি যদি আসলে ওইরকম কোনো সুযোগ আছে কিনা আচ্ছা যে আচ্ছা আমি আচ্ছা। ওইটার সাথে কাজ করে করে শেখার হ্যাঁ হ্যাঁ। রিয়েল আচ্ছা এবার ওইভাবে তাহলে, ভাবে। আর একটু ইয়ে করি তাহলে, আর কিছু। না, এতটুকুই ভাই। আচ্ছা, ঠিক আছে। তো জিনিসটা হলো যে, থ্যাংক ইউ। তো জিনিসটা হলো যে অ্যাকচুয়ালি আমি যে রোডম্যাপ দিব, এটা যে আপনারা এই পড়ে তারপর জব পাইতে হবে এরকম কোনো কথা নাই। আমি বলতেছি যেটা, যে আপনার একটা কনফিডেন্স দেওয়া। মানে ধরেন আমি যেটা বলতেছিলাম যে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু সিএস না, তো আমি অনেক কনফিডেন্সের অভাবে ভুগছি। এবং আমি এটাও জানি বর্তমানে যে যারা সিএসসি পড়ে অনেক সময়, তাদেরও অ্যাকচুয়ালি অনেক কিছু ল্যাগ থেকে যায়। মানে এত থিওরি এত কিছুর উপরে মানে ফাস্ট চলে যায়, ভেরি ফাস্ট চলে যায় ওই 4 বছর, অনেক গ্যাপ থেকে যায়। তো এবং অনেক কিছু পড়ানো হয় যেটা দেখা গেল যে আমি যে ফিল্ডে ইন্টারেস্টেড ওইখানের প্রাসঙ্গিক না, এবং রাইটফুলি সো। সবার জেনারেল পাবলিকের উপর, জেনারেল অডিয়েন্সের জন্য সিলেবাসটা তৈরি। তো এখন ধরেন আপনি যখন ফিক্স করে নিচ্ছেন যে আমি অমুক ফিল্ডে যাব, তখন আপনার কতটুকু দরকার। ওকে, তো এই হিসাবে আমার জিনিসটা, যে আপনার একটা কনফিডেন্স থাকবে যে আমার, আপনি জানেন আমাকে কতটুকু জানতে হবে,
এবং আমি রাইট ট্র্যাকে আছি, আমি এই জানার রাইট ট্র্যাকে আছি, মানে আমার একটা গোল আছে। এই গোলে পৌঁছাইতে গেলে আমাকে দেখা গেলো যে আমি এখান থেকে যশোর যাব, আমাকে এত কিলোমিটার যাইতে হবে, আর প্লাস আমি যশোরের বাসে উঠছি, আমি পৌঁছায় যাব। হ্যাঁ, তো গোলটা এরকম, মানে আমার কাছে মনে হয় যে আপনি যদি, মানে আমি যে সাজেশনটা দিব বা যদি একটা রাইট ট্র্যাক পান তাহলে ওই ট্র্যাকটা এরকম হবে। হ্যাঁ, যে আমি এইখানে যাব, কতটুকু যাইতে হবে, এবং আমি যাচ্ছি, ঠিক পথে যাচ্ছি। তো আমার এইটার গোল হলো এটা, এটার গোল এটা না যে আপনার জব পাইতে হেল্প করবে। আপনি জব আগেও পাইতে পারেন, পরেও পাইতে পারেন, আপনাদের অলরেডি যেই নলেজ আছে কোডিং এর, প্লাস দেখা গেলো যে এআই এর আপনার যে নলেজ আছে, আপনি যদি এর সাথে একটু মানে নিজেকে সেল করতে পারেন, আর একটু প্রজেক্ট, এই যে আমি বলতেছি যে কোডিং এর কাজগুলো করতে বলি, আগেও বলছি, আপনারা হয়তো ওইভাবে গুরুত্ব দিচ্ছেন না, ওইগুলো সব থেকে ইম্পর্টেন্ট। ধরেন এই যে বটের কাজটা আপনারা যদি করতেন, আহ, দেখা গেলো যে আমি বলবো যে বটের এই কাজটা লজিক যখন বের করবেন, তারপরে আমি এটাকে বলবো যে আপনারা এটাকে এপিআই বানান ফ্লাস্ক বা জ্যাঙ্গো দিয়ে। তারপরে এইটার পরে যে আমি যদি এটা র্যাক দেই বা এতে যদি টুল কলিং দেই, দ্যাট মিনস আপনার একটা মোটামুটি একটা স্কিল দাঁড়ায় গেল। কিন্তু মানে এটা হলো যে ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। যাই হোক, এখন থেকে করেন, যতটুকু সময় আছে, নেভার টু লেট। তো আমি এটা বলবো, যখন কোনো কাজ দিই, কাজগুলো করা খুব ইম্পর্টেন্ট। ওইটাই হলো নলেজ রিটেন করে, যে মনে থাকতেছে না বা ভুলে যাচ্ছি বা মনে হচ্ছে যে এন্ডলেস, ওই কনফিডেন্সটা গ্যাদার করার জন্যই কাজগুলা করা। তো ওইটা গেল অ্যাসাইড। আর আজকে রিসোর্সের গোল ওইটা না যে আপনি দেরি করে জব পাবেন, এটা না পড়লে জব পাবেন না, বা আপনারা যা জানেন এখনই আপনারা জবে ট্রাই করতে পারেন, যেহেতু আপনারাও বুঝেন যে দেখা গেল যে আমাদের যে জব রিকোয়ারমেন্ট দেওয়া হয় ওইটা অনেকটা মানে দেখা গেল যে অনেক কিছু চাই, যে তারা যা চায় আসলে তারা সেটা চায় না। তারা অন্য কিছুই চাই কাজে, যে তারা হয়তো জানেও না তারা কি চায়। তো এটা হলো ব্যাটে বলার, এটা জব একটা মানে নাম্বারস গেম, এটা আর কিছু না। আপনাকে জাস্ট একটু নলেজেবল হইতে হবে ওই বিষয়ে, একটু প্র্যাকটিক্যাল কাজ করার দক্ষতা থাকতে হবে, আর ইন্টারভিউ দিয়ে যেতে হবে, অ্যাপ্লাই করে যেতে হবে, রেকমেন্ড করে যেতে হবে। আর এখন কেন পার্টিকুলার ডিফিকাল্টটা তো বললাম, যে এখন আপনার কাছ থেকে অনেক বেশি কিছু এক্সপেক্ট করা হচ্ছে। তো ধরেন আপনি যদি এখন থেকে শুরু করেন, আপনি জব খুঁজতেছেন, জব করতেছেন, তারপর সাথে সাথে যদি আপনি এই পাথটা শুরু করেন, আর যদি কেউ একদম বিগিনার থাকে, আগেই বলছি তাদের জন্য একটু ডিফিকাল্ট, আরো বেশি ডিফিকাল্ট। তারপরেও যদি মানে প্রত্যেক কোর্স যেগুলো রিসোর্সগুলো দেওয়া আছে এগুলোর প্রি রিকুইট যদি তারা আহ, আগে ফিল আপ করে তারপরে এগুলো করে, তাহলে আমার মনে হয় না খুব একটা ডিফিকাল্ট হবে। হ্যাঁ, তো আমি তাহলে কোর্সগুলো বলি এবার। আমি জাস্ট এখানে এতক্ষণ পটভূমি বললাম। আশা করি শাহরুল ভাই, তন্ময় ভাই বা মুসিফ ভাই, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। আমি জাস্ট রিসোর্সগুলো একের উপর বলবো আর গাইড করে যাবো। আচ্ছা, প্রথম বলি, ডেভেলপমেন্ট এআই এর আগে আসে এখন। আপনাদের এআই এর নলেজ আছে, আমি কিন্তু এটা আপনাদের কাস্টমাইজ রেকমেন্ড করতেছি। আপনাদের ক্ষেত্রে এখন আসবে কি, আপনারা কোডার, আপনারা ডেভেলপ করতে পারেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ এলএলএম এসে যেটা হয়েছে, ওই যে বললাম যে অত রিসার্চের দরকার নাই, আপনি প্রোডাকশন দেখাইতে পারেন। কিন্তু প্রোডাকশন দেখাইতে গেলে এআইটাকে আপনাকে সামহাও কোনো একটা স্পেশালি ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। ধরেন আমি দুইভাবেই বলতেছি। ডক্টর চাকের যে ওয়েবসাইটটা আছে, এটা তো আমি আপনাদের দেখাইছি অনেকবার। তো এইখানে একটা প্লে লিস্ট আছে, যদি ধরেন এখন আমি বলছি দুই ধরনের লোকের জন্য আমি বলবো, প্রথমে বলে দিছি, এটা আমি অনেক ভাবছি, মানে এটা পরে দেওয়ার কথা ছিল। যাই হোক, যে টপ টু বটম আর বটম আপ, এটা আগে বলছিলাম যে কেউ দেখা গেলো যে আগে প্র্যাকটিক্যাল পছন্দ করে পরে থিওরি, কেউ দেখা গেলো যে আপনার থিওরি পছন্দ করে পরে দেন প্র্যাকটিস। আমি এখানে প্রত্যেকটার সাথে একটা করে হলো আপনার ইয়ে দিয়ে যাবো, সাপ্লিমেন্টারি জিনিস দিয়ে দেবো। রিসোর্সেস এর মধ্যে আছে, ধরেন ডক্টর চাকের এই কোর্সগুলো খুব ভালো। একটা হলো পাইথন ফর এভরিবডি, যার আপনার যদি খুব হারি থাকে, তাহলে একটা হলো এই কোর্সটা পাইথন ফর এভরিবডি। এটা আপনার কোর্সেন, আপনার পাইথন জানেন, তারপরে যদি পসিবল হয় দেখেন। আর যারা জানেন না তাদের তো তাহলে আপনি যদি কাউকে রেকমেন্ড করেন, পাইথন ফর এভরিবডি এই কোর্সগুলা কোর্সেরাতে বা অন্য কোনো প্ল্যাটফর্মে পাওয়া যায়, যদি সম্ভব হয় ওইখানে কোর্স করে, ওইখানে পেইড করা লাগে না, ওইখানে আপনি ফ্রি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আপনি ফ্রিও অ্যাপ্লাই করতে পারেন, আমি যতদূর জানি মানে আপনার পেইড করা লাগে না। আমিও করছি কিছু কোর্স এক সময়। তো পাইথন ফর এভরিবডি এই কোর্সটা, প্লাস হলো আপনার জ্যাঙ্গো ফর এভরিবডি, এই দুইটা কোর্স, এই দুইটা কোর্স আপনার ডেভেলপারের জন্য মোটামুটি এনাফ। মানে আপনি যখন বিগিনিং এ আসেন বা আপনি জবে ঢোকার পর্যন্ত, জবে ঢুকেও আপনি এগুলো কাজে লাগাইতে পারবেন।
হ্যাঁ, পাইথন ফর এভরিবডির মধ্যে আপনার পাইথন প্রোগ্রামিং দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে এখানে ডেটাবেজের কনসেপ্ট, ভাই এইটার তো মনে হয় বইও আছে পাশাপাশি, না? বইও আছে, আমি পাইথন ফর আপনাকে কোনো এভরিবডি। সময় রিকমেন্ড করছিলাম, এটা আছে। মানে আপনি যদি এই কোর্সটা যান, এই কোর্সের সাইট আছে, এনার এই কোর্সের সাইট আছে, প্লাস এই কোডগুলা, এই কোর্সগুলা হলো আপনার ওই যে কোর্সেরা টেরাতে আছে। মানে আমার রেকমেন্ডেশন এই যে কোর্সেরা, এডেক্স সব জায়গায় আছে। আমার রেকমেন্ডেশন হলো এই কোর্সগুলা কিন্তু কোর্স এই আকারে, বইটা যেটা দেখছিলাম ভাই, বইটা তো খুবই বেসিক লেভেলের, যেটা মানে ইজিও। বেসিক, বেসিক, বাট হ্যাঁ, এখানে আপনার ব্রড লেভেলের কাভার করা আছে। আপনি যদি বইয়ের বুঝতে পারছি। চ্যাপ্টারগুলো দেখেন, এখানে রেগুলার এক্সপ্রেশন পর্যন্ত আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডেটাবেস পর্যন্ত আছে। মানে একজন ডেভেলপারের হাই লেভেলে যা জানার দরকার, বুঝছেন জিনিসটা, হাই লেভেলের যা জানার দরকার। আর জ্যাঙ্গোর মধ্যে আপনার এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, মানে একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপারের যা জানা দরকার, পাইথন দিয়ে সে যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চায়, এবং অনেক ডিপে গেছে এটা। তো এটাকে ধরতে পারেন একটু শ্যালো, এটাকে ধরতে পারেন বেশ ডিপ, জ্যাঙ্গো ফর এভরিবডি। মিনিমাম এটা রিকোয়ারমেন্ট। আপনি যদি মনে করেন যে না আমি জাস্ট এতটুকুই জানবো ডেভেলপমেন্টের, এটা রিকোয়ারমেন্ট। এইবার আসেন যে এরপরে যদি কেউ মনে করেন যে না আমি টাইম দিব, আমি আরো বিল্ড আপ করবো, আমার থিওরি ডিপে জানতে চাই, আপনি এখান থেকে শুরু করতে পারেন। আমি বলবো যে প্রথমে পাইথন ফর এভরিবডি, জ্যাঙ্গো ফর এভরিবডি, এই দুটা দেখেন, আপনি এই দুটা দিয়ে আপনি আমাকে মিনিমাম শেখেন। তারপরে এই যে ইন্টারনেট হিস্ট্রি, টেকনোলজি অ্যান্ড সিকিউরিটি, এটা অনেক হিস্ট্রি আপনাকে শেখাবে, টেকনোলজির হিস্ট্রি, যেটা জানলে আপনি নেক্সট টেকনোলজিগুলা ট্রানজিট করতে পারবেন, নেভিগেট করতে পারবেন যে নেক্সট যে টেকনোলজি আসতেছে। এবং এই টেকনোলজি স্ট্যাকগুলো যে সি কেন এরকম, প্রোগ্রামিং কেন এরকম, কমিউনিকেশন কেন এরকম, এটা আপনি বুঝতে পারবেন। এবং এখানে নেটওয়ার্কিং এর কিছু স্টেপ আছে বেসিক, যেটা একটা ডেভেলপার হিসেবে আপনার জানা উচিত। ওকে, এক্সপেক্ট করতে পারে আপনার কাছ থেকে, আমি বলবোই না। আর এটা আপনি দেখতে পারেন, নাও পারেন, ওয়েব অ্যাপ্লিকেশন ফর এভরিবডি এটা পিএইচপি দিয়ে করা, নাও দেখতে পারেন। পোস্টগ্রেসটা আমি বলবো না এখানে দেখতে, আপনি যদি মনে করেন যে আপনি একটু আরো একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আপনি অ্যাডভান্স কিছু দেখতে চান, তো পোস্টগ্রেস ফর এভরিবডি এটা ডেটাবেস সম্পূর্ণ, এটা আপনি দেখতে পারেন। আর এরপরে যদি আপনি আর একটু ডিপে চাইতে চান, দেখা গেল যে ধরেন আপনি ওয়াইড রেঞ্জ অফ পজিশনে অ্যাপ্লাই করতে চান, ধরেন আপনি সিনিয়র পজিশন, বা আপনি একটু হার্ডকোর প্রোগ্রামার হইতে চান, প্রোগ্রামিং এ আর একটু ভালো হইতে চান, তো এই সি প্রোগ্রামিং ফর এভরিবডি, এইটা আমি বলবো। আচ্ছা, ইন্টারনেট হিস্ট্রি এটা কপি করে দিই, এখানে পরপর দিয়ে দিই। হ্যাঁ, ইন্টারনেট হিস্ট্রি এটা আমি অপশনাল দিই, এটা অপশনাল দিয়ে দিই, বাট ইম্পর্টেন্ট আমি বলতেছি, আমার লেখার থেকে কথাগুলো বেশি দাম। ওকে, লেখার থেকে কথাটা বেশি ইম্পর্টেন্ট এখানে। এবার এটা হওয়ার পরে সি প্রোগ্রামিং, এটা কিন্তু ডেভেলপারের পাথ যাচ্ছে, নট মেশিন লার্নিং এর পাথ। সি প্রোগ্রামিংটা ইউটিউবের একটা আছে, ইউটিউব। তার আগে আরেকটা জিনিস বলি, ইউটিউবে আপনার হলো, দেখছেন আমাদের আজকাল কি দেখতে হয়, ইউটিউবে হলো আপনার, ও এই কোর্সটা তো ভালো, এনিওয়েজ, ইউটিউব হলো আপনার কোরি শেফারের একটা জ্যাঙ্গো লিস্ট ছিলাম মনে হয়। যদি মনে করেন যে না আমি ডক্টর চাকের কোর্সটা অনেক বেশি ডিপে যাচ্ছে, তাহলে কোরি শেফারের এই জ্যাঙ্গো প্লেলিস্টটা আপনি আগে দেখতে পারেন, যেটা আমি বলছি যে শ্যালো আর ডিপ। হ্যাঁ, কোরি শেফারের আপনি আচ্ছা যদি, ভাই, ওইখানে একটু কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন অবশ্যই। আচ্ছা, ওই যে কোরি শেফারের কোর্সটা হচ্ছে কোড করে ও হ্যান্ডস অন দেখায় দিছে, আর ওই যে ডক্টর চাঙ্কের ও হচ্ছে অল্প অল্প করে বলছে, মানে ও অতটা কোডে ফোকাস না, ও মূলত জিনিসটা বুঝাইছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ডিপ, আমাদের বাঙালি মতে মানে আমি মনে করব যে কোরি শেফারেরটা আগে কমপ্লিট করে দেন ডক্টর চাকেরটা করা হ্যাঁ দরকার। হ্যাঁ, আমি যে বললাম যে দুই ধরনের আপনার কেউ আছে যে আপনার এই যে টপ টু বটম, বটম আপ, কারণ এগুলো। প্রথমে ওইটা যদি কেউ করে না, উনি হ্যাঁ হাতে কোড করবে না, তেমন কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ 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 আর এটাতে হ্যান্ডস অন কট করা হয়েছে, তো তো এরপরে ওই জিনিসগুলো করলে তখন আর কি ওইটা মানে ফুল একটা রিভিশন হয়ে যায়, আমি যেটা দেখলাম। হ্যাঁ, এটা বেটার, আপনি বেটার, আপনি যদি আপনি এটা পছন্দ করেন এটা আপনি বেটার। ওইখান থেকে আমাকে যে কয়েকটা পার্ট করতে বলছিলেন না, তো হ্যাঁ আমি যখন দেখলাম যে এই পার্টগুলো তো আমি ওই প্রজেক্টে আমার ফুল ইমপ্লিমেন্টেশন করছি, তো হ্যাঁ ওই যে ওইখানে যখন করতেছি তখন আমার রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও তো শুধু যেইভাবে জাস্ট পছন্দ করেন, ওইগুলোর নো মানে প্রবলেম, বিস্তারিত যেইভাবে পছন্দ বর্ণনা না, করেন। ও ও হচ্ছে
মেবি ও একজন লেকচারার, ও লেকচারার মানে ক্লাসে যে হিসাবে বুঝায় ওই স্টুডেন্টকে ও ওই হিসাবে বুঝাইছে। হ্যাঁ, ও মেবি না, অতটা উনি হ্যান্ডস অন ওই কোড বা অত উনি ইয়ে করে অনেক না। নামী ইউনিভার্সিটি, মিশিগান ইউনিভার্সিটির লেকচারার। হ্যাঁ মানে ওর বুঝানোর ইয়েটা মানে ডিপলি ভাবে করছে হ্যাঁ, আর কি, হ্যাঁ, বুঝাইছে, হ্যাঁ। এক্সপ্লেন করছে। পাইথন ফর এভরিবডি কোর্সটা এনারটা করতে পারেন যদি আপনি মনে করেন যে আমি প্রোগ্রামিং করব, নট লাইক পাইথন সিনট্যাক্স পাইথন শিখব। ফর এভরিবডিটা আমার দেখা হয় না, এটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আচ্ছা। করতে হবে, আপনি যদি পারেন তাহলে করার তো দরকার নেই উদয়। যাই হোক, এটা গেল। না, পাইথন তো আমি ইনশাল্লাহ পাইথনে আমি ট্রেনিং করাই তো, আচ্ছা, তাহলে তারপরেও একবার দেখে নিবো আর কি টাইম পেলে। মানে এখন তো টাইম পাচ্ছি না, দেখি যদি সময় বের করতে পারি আর কি। আচ্ছা, থ্যাঙ্কস, এই ফিডব্যাকটা অনেক ইম্পর্টেন্ট। তো যাই হলো যে এটা গেল। তারপরে এবার সি প্রোগ্রামিং এ আসি। সি প্রোগ্রামিং এ সি প্রোগ্রামিং এ আমি ওই শাহরুল ভাই যেটা বলছো ওটা আমি বলবো। সি প্রোগ্রামিং এ আপনি সি প্রোগ্রামিং কেন দরকার এটা আমি বলতেছি। সি প্রোগ্রামিং এ এটা দেখবেন, কিন্তু আগে সাপ্লিমেন্টটা দেখবেন। সাপ্লিমেন্ট কোনটা? সাপ্লিমেন্ট অনেক আসতে, ইউটিউব সার্চ দিয়ে আপনি অনেক পাবেন, অনেক পাবেন। কথা হলো কি, পড়াশোনা একটু বোরিং হয়ে যায় অনেক সময়, তো কিছু কিছু আছে একটু ফান করে, ফান বলবো না মানে ডিপ জিনিসই শেখায় ফান করে। খেলে। মানে টেকনিক্যালি শিখাই আর কি, যেটাকে বলে আর কি। হ্যাঁ, হ্যাঁ, অনেকের সেম জিনিসটা মানে উপস্থাপনের টেকনিকটা ডিফারেন্ট হ্যাঁ, এক হ্যাঁ। একজনের, তো এই কারো ছেলেটা ওই অনেক ফানি, টেকনিকটাই ভালো লাগে। এই ছেলেটা অনেক ফানি। ধরেন আমি এর লেকচার দেখছিলাম, রাতে খাওয়ার পরে হাঁটতে হাঁটতে ওর টিউটোরিয়াল গুলো দেখি, হ্যাঁ, একটু সি রিফ্রেশ করার জন্য। তো এখানে ওর দুইটা জিনিস আছে। একটা হলো যে আপনার ওর ফুল একটা ক্র্যাশ কোর্স মতো আছে। আপনি যদি মনে করেন যে একদম আমি সি অনেকটা টাইম দিয়ে একটু বুঝবো, বুঝে বুঝে শিখবো, তো এখানে 10 আওয়ার্স এর একটা ইয়ে আছে। আর একটা আছে হলো যে আপনার এর একটা In শর্টেড this video, ভার্সন, we are going এই to be পর্যন্ত talking দেখা about যায়। multi-dimensional arrays. এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস, আপনারা যারা সিএসসি বা পড়ে আসছেন তারা একদম খুবই বেসিক জিনিস, হ্যাঁ। কিন্তু তারপরে ওই যে বলছি যে সবার কথাটা মাথায় রেখে যে এইটা প্লাস ও শর্ট কোর্স, একটা শর্টকাট আছে ওর শর্ট ভার্সন, হ্যাঁ, এর একটা শর্ট ভার্সন আছে, এটা দেখতে পারেন। এইটা দেখার পরে আপনি যখন সি এর সিনট্যাক্সটা একটু কমফোর্টেবল, আর অনেক অনেক আছে, আপনার যদি মনে হয় অন্য কোনো সি এর শর্ট কোর্স দেখবেন, এ হলো একটু ফানি ফানি ইয়ে করে, মানে একটু ছোকরা টাইপের, তো এখন বড় হয়ে গেছে, যাই হোক আমাদেরই এজের মনে হয়। তো দেখা গেল যে তারপরে আপনি সি প্রোগ্রামিং ফর এভরিবডি করবেন এবং এর সব দেখবেন না। সি প্রোগ্রামিং ফর এভরিবডির একটা প্রবলেম আছে। সি প্রোগ্রামিং ফর এভরিবডি, আচ্ছা এখানে এটা সি প্রোগ্রামিং ফর এভরিবডিতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো এটার পুরাও আছে আপনার প্রায় 19 ঘন্টা মতো, আমি কতদূর পর্যন্ত মনে হয় দেখছিলাম। তো এটার ও হলো এই সি প্রোগ্রামিং এর যে অথর, মানে সি প্রোগ্রামিং যারা ক্রিয়েট করেছে তাদের একটা বই আছে, তার দুইটা ভার্সন আছে, 1978 আর 1988 মনে হয় খুব সম্ভব, বা 89 এর। তো উনি হলো 1978 এর ভার্সন করছেন এবং সি প্রোগ্রামিংটা তারপরেও বেশ মডিফাই হয়েছে, তার ফলে এর একটা সেকেন্ড এডিশন আছে, এএনআর সি প্রোগ্রামিং, প্রোগ্রামিং, সরি, প্রোগ্রামিং বুক, সি প্রোগ্রামিং বুক, ডেনিস রিচি আর কার্নিংহানের সেকেন্ড এডিশন হলো অ্যাকচুয়ালি সি এর কারেন্ট সিনট্যাক্সের সাথে যায়। আর উনি যে বইটা পড়াইছেন এখানে রিড আউট করছেন সেটা হলো যে আপনার সেটা ফার্স্ট এডিশন, ওইটা অ্যাকচুয়ালি এখন নট কারেক্ট, সিনট্যাকটিক্যালি কারেক্ট এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে তারপরে। কিন্তু এখানে কিছু কিছু জিনিস আছে, এখানে কিছু রিড আউট আছে, বইয়ের রিড আউট যেগুলো আছে, চ্যাপ্টার 1 এখানে একটা রিড, উনি বই পড়তেছে, এখানে দেখবেন যে উনি বইটা পড়তেছে, পড়ে পড়ে বুঝাই দিচ্ছে, বইয়ের মাঝখানে মাঝখানে কিছু কিছু জায়গায় নিজের ব্যাখ্যা দিচ্ছে, এটা দরকার নাই। আমি যদি মনে করেন যে না আমি দেখবো, ঠিক আছে দেখেন, অনেক কিছু জানার আছে, সিনট্যাক্সটা কারেক্ট না, কিন্তু এখানে কিছু কিছু লেকচার আছে, যেমন ধরেন এইটা এইটা, তারপরে এই যে এইটা ফ্রম পাইথন টু সি, হিস্টোরিক্যাল কনটেক্সট গুলা, প্রত্যেকটা চ্যাপ্টারে হিস্টোরিক্যাল কনটেক্সট, এইগুলা যদি আপনি একটু দেখেন, প্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ইয়ে আছে যে আন্ডারস্ট্যান্ডিং চ্যাপ্টার 6, আন্ডারস্ট্যান্ডিং চ্যাপ্টার 5, হ্যান ত্যান, এই যে কয়েকটা জিনিস আছে এখানে, পয়েন্টার, স্ট্রাকচার, এরকম কিছু কিছু জিনিস আপনার যখন ধরেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই জিনিসগুলা আপনাকে ব্যাখ্যা করা হয়েছে। এবং এটা কেন করতে হবে, মানে কেন করতে হবে না, মানে কেন আপনি করবেন। অনেক সময় ধরেন আপনি
কিছু ইন্টারভিউতে এআই ইঞ্জিনিয়ারও যেহেতু আপনি ডেভেলপারের মতো এখন উঠতেছেন, আপনি যদি অন্য ব্যাকগ্রাউন্ডের হন, আপনাকে যাচাই করার জন্য ডেটা স্ট্রাকচারের একটা ইন্টারভিউ নিতে পারে, কোডিং যেটা প্রবলেম সলভিং করাইতে পারে। যদিও এখন পাইথনে করায়, কিন্তু ডেটা স্ট্রাকচার বুঝতে গেলে সি প্রোগ্রামিং এর অ্যাটলিস্ট স্ট্রাকচার পয়েন্টার এটা জানা খুব ইম্পর্টেন্ট। আপনাকে পাইথন দিয়েই করতে হবে, বাট পয়েন্টারের কনসেপ্টটা, স্ট্রাকচারের কনসেপ্টটা, অ্যারের কনসেপ্টটা আপনি যদি ক্লিয়ার না থাকেন সিতে, পাইথন দিয়ে কোড করতে আপনাকে স্ট্রাগল করতে হবে। তো এই জন্যে সি এর এই জিনিসগুলো যদি আপনি মনে করেন যে আমি ফুল ফ্লেজড মানে একটু সিএসসির একটা ব্যাকগ্রাউন্ড আমার থাকবে, কোডারের ক্ষেত্রে আমি একটু স্ট্রং হইতে চাই, তো এটা বেটার। আর ডিএস এর ক্ষেত্রে একটা কোর্স আছে পাইথন দিয়ে, ইউটিউবের কয়েকটা কোর্স আমি কখনো ওইভাবে রিকমেন্ড করি না যে একটা কোর্স কিন্তু আমি করবো, কারণ ইউটিউবে তো এখন অনেক ভালো আপনার এডুকেটররা ইয়ে করতেছে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম। এখানে অনেক বড় বড় কোর্স আছে, আমি বড় কোর্স বলবো না, আমি ছোট একটা কোর্স আছে এখানে, আমি নিজে কিছু দেখছি এখান থেকে। এই আব্দুল বারির তো মনে হয় ইউটিউবে গেলে দেখবেন যে ইনি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের মাস্টার, একদম সি সি প্লাস প্লাস দিয়ে শেখায় বা এমনি থিওরি পড়ায়, বেটার। বাট আমি বলবো যদি আপনার শেখার দরকার হয় তো এই কোর্সটা শিখতে পারেন। এই কোর্সটার লিঙ্ক দিয়ে দিই। এই কোর্সটা আপনাকে ভিজুয়ালি আপনাকে একটা হলো দেয়, ডিএসএ কোর্স। ভিজুয়ালি হলো যে বেসিক যে ডেটা স্ট্রাকচারগুলো ওইগুলা সে শেখায়। এরপরে যদি মনে করেন আপনি অ্যালগোরিদমে ডিএসএতে আরও বেটার হইতে পারেন, সাপ্লিমেন্ট হিসেবে আপনাকে আমি এই আব্দুল বারির একটি ইউটিউব আছে, ডিএসএ বারি, আব্দুল বারি, এনার একটা ইউটিউব প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টটা এনার ইউটিউবে কোর্সও আছে, অত দরকার নাই। ইউটিউবের একটা প্লে লিস্ট আছে, প্লে লিস্টটা হলো দেখাচ্ছি এটা। এর অল্প কিছু ভিডিও, পুরো চ্যানেলটাই আমি দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এই প্লে লিস্টটা আপনার হলো করে, হলো আপনার পুরা মানে ল্যাঙ্গুয়েজেই যে আপনাকে করতে হবে এরকম না, সি দিয়েই একটু করায়, বাট মানে বোঝায়, উনি অনেক ভালো বোঝায়। দেন ভিউ দেখেন, অনেক ভিউ, উনি অনেক ভালো বোঝায়, মানে যদি আপনি আরো ডিপে জানতে চান। আর আরেকটা সাপ্লিমেন্ট আছে, সেটা হলো আপনার এমআইটি। যদি মনে করেন যে না আমার ভালো লাগতেছে, যদি আপনার এটা ভালো লাগে যে আমার ডিএসএ তো ভালো লাগতেছে এবং আমার মনে হচ্ছে এই জিনিসটা আমার আরো শেখা দরকার, বা যদি আপনার কখনো দরকার হয়, এমআইটির অনেক কোর্স আছে, সবগুলো বলবো না। এই কোর্সটা যদি আপনি টাইম দিয়ে শিখতে পারেন, মানে আপনার যদি সিএস এর ব্যাকগ্রাউন্ড কখনো মনে করেন আপনি জবে ঢুকে গেছেন, এগুলো জব পাওয়ার জন্য প্রিরিকুইজিট না, যদি আপনি কখনো জবে ঢুকে গেছেন, আমি জাস্ট দিয়ে যেতে চাচ্ছি। এই কোর্সটা খুব হাই লেভেল, অনেক টাইম লাগবে শেষ করতে, এখন বলতেছি না, এটা জাস্ট আমি রিসোর্সটা দিয়ে রাখতেছি। এটা গেল আপনার ডেভেলপার পার্ট। ওকে, এটা হচ্ছে রিসোর্সেস ফর ডেভেলপমেন্ট। এবার এআই এর রিসোর্স আর কি খুব কম রিসোর্সেস, আমি আসলে জানি কোনগুলো বেশি ফর এআই, কোনগুলো বেশি কোয়ালিটি, এটাতে আমার বেশি একটু নলেজ আছে মোটামুটি। তো প্রথমেই যদি খুব মনে করেন যে আমি ফিক্সড পাথে থাকবো আর এখানে আপনার ডিপ জানা ছাড়া কোনো উপায় নাই অ্যাকচুয়ালি, আমি ইউটিউবের দুইটা কোর্স আগে মনে হয় আপনাদের দেখাইছি, সেম অথরের, এটার থেকেও আমি আপনাদের পড়াইও অনেক সময়, অনেক কিছুই পড়াইছি এখান থেকে। আপনি যদি আপনারা এটা পড়েন তাহলে বুঝতে পারবেন। এই কোর্সটা ডিপ লার্নিং এ তো অনেক কিছু নিছি আমি এখান থেকে। আর এই কোর্সটা যদি মনে করেন আমি দুইটা জিনিস মানে দুইটা কোর্স থেকে আপনাদের এখন অ্যাকচুয়ালি ডিপে জানা ছাড়া উপায় নেই, যেহেতু আপনারা এই এমএল, ডিপ লার্নিং এগুলো অনেক কিছু শিখছেন। তো এখান থেকে আপনার হলো এমএল এটা, আর এই দুইটা কোর্স যদি আপনি মোটামুটি সময় নিয়ে করতে পারেন তাহলে আপনার মানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, স্ট্যাটিস্টিক্স যা বলেন সব মোটামুটি কাভার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে আরো কিছু দিব সাপ্লিমেন্ট, তার আগে বলি
এইখান থেকে যদি আপনার খুব হারি থাকে, মনে করেন যে আমি মিনিমাম পড়বো, তাহলে এই ৩ টা সাপ্লিমেন্টটা, যেহেতু সাহিল ভাই বললেন উপকার পাইছেন, তাহলে এই ৩ টা আর এই ২ টা জিএমএল আর ডিপ লার্নিং এট লিস্ট। আর সাথে, সাথে আমি একটু হিস্ট্রি পড়তে বলবো, তাহলে আপনাদের হলো নেভিগেট করা ইজি হবে। মানে নেক্সট যে জিনিসগুলো নেভিগেট করা ইজি হবে। হ্যাঁ? এটা হলো এট লিস্ট একটা মিনিমাম, যে আপনি যদি একটা ডিপ নলেজ তৈরি করতে চান। এবার এইখানে কিছু সাপ্লিমেন্ট আছে এআই এর ক্ষেত্রে। এটা অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টাল লাগতে আমার খারাপ লাগতেছে, কারণ এগুলো আমি বেসিক্যালি আমি এগুলো প্রথমে পড়ছি, এবং এগুলা খুবই মানে রিমার্কেবল রিসোর্স, বাট এখন সাপ্লিমেন্টে রাখতে হবে। হ্যাঁ, একটা হলো যে আপনার অ্যান্ড্রয়েজি মেশিন লার্নিং, কোর্সেরাতে অ্যান্ড্রয়েজি মেশিন লার্নিং, এটা না করলে এক সময় মানে মেশিন লার্নিং এ অ্যাকচুয়ালি আপনার কি বলে আকিকা হইতো না। হ্যাঁ, এটা এখন হলো আপনার ইসে আছে। এটা এখনো ওনার কোর্স কি খুব বেশি ভালো। তো এখানে আমি বলবো যে মেশিন লার্নিং এর ২ টা পার্ট আছে, যেটা আপনার মনে হয় পছন্দ হয় করতে পারেন। মেশিন লার্নিং আমি বলবো আপনার কই গেল, এটা না। মেশিন লার্নিং এর একটা খুব পুরানো একটা ইয়ে আছে, মেশিন লার্নিং বা advanced। যদি আপনি মেশিন লার্নিং এর থিওরিটিক্যাল টাইপের জিনিসপত্র শিখতে চান, যে আহ, এটা না, সেটা কই গেল, আজকে চাপা পড়ে গেছে, দেখি। না, এটা না, ওনার একটা অনেক পুরানো কোর্স আছে, এটা হলো মেশিন লার্নিং স্পেশালাইজেশন। এটা একটা মেশিন লার্নিং স্পেশালাইজেশন, এটা হলো একটু মডার্ন আপডেটেড ভার্সন। আমি যেটা বলতে চাচ্ছি তার আপডেটেড ভার্সন। এইটা একটা মেশিন লার্নিং স্পেশালাইজেশন। এইটা পড়লে আপনার মোটামুটি এখানে কয়েকটা আছে আপনার মেশিন লার্নিং স্পেশালাইজেশনের কয়েকটা কোর্স আছে, ৩-৪টা মনে হয়। ৩টা, যে সুপারভাইজড, অ্যাডভান্স, আনসুপারভাইজড। ৩টা পড়লে আপনি মোটামুটি মেশিন লার্নিং এর ব্রেডথ আপনার অনেক ভালো হয়ে যাবে। তো এই কোর্সটা তবে আমি একটা জিনিস বলবো, যদি আপনি মেশিন লার্নিং এরকম এক্সট্রা রিসোর্স পড়তে চান, তো এনার আরেকটা কোর্স আছে, ওটা আমি খুঁজে পাচ্ছি না কেন। ফ্রি এখন, ওইটা এখন কোর্সেরাতে ওইটা ফ্রি। অ্যাকচুয়ালি কোর্সেরার মানে মনে হয় প্রথম কিছু কোর্সের এইটা হলো, প্রথম কিছু কোর্সের মধ্যে এটা একটা। মেশিন লার্নিং, আচ্ছা দাঁড়ান, আমি এটা ইউটিউবেই সার্চ দিই। এখানে প্লে লিস্ট হিসেবেও আছে। ইভেন এই কোর্সটা একসময় আমি টাকা খরচ করে করছিলাম। মেশিন লার্নিং, এটা স্পেশালাইজেশনটা না, আপনারা পড়বেন হলো, এটা অনেক পুরানো লিস্ট আছে, এই লিস্টটা, এটা যদি কোথাও পান, এটা যদি মানে ধরেন আপনি একদম মনে করেন যে, বা কাউকে রেকমেন্ড করতেছেন, আমি শুধু আপনার জন্য বলতেছি না, আমি ধরেন কাউকে রেকমেন্ড করতেছেন, এটা হলো সেই ম্যাটপ্লটলে মানে ম্যাটল্যাবের যুগের। হ্যাঁ, মেশিন লার্নিং এর কোর থিওরি খুব ভালোভাবে, উনি এইটা মানে তুলনা হয় না। শুধুমাত্র মেশিন লার্নিং এর বিভিন্ন অ্যালগোরিদম, তাদের মানে ম্যাথমেটিক্স, একদম মানে নিটিগ্রিটি টাইপের, যে ক্লাস্টারিং, ডাইমেনশনালাইজেশন, হ্যাট ত্যান, এই জিনিসটা যদি কোথাও খুঁজে পান, এই কোর্সটা আছে একটা, তো এইটা অ্যাকচুয়ালি খুব ভালো। আর ডিপ লার্নিং এন্ড ডট এআই এর যে এই মেশিন লার্নিংটা, এইটা মেশিন লার্নিং স্পেশালাইজেশন, এটা জাস্ট আপনার ওর একটা আপগ্রেডেড ভার্সন। এটা আসলে অনেক বেশি কমার্শিয়ালাইজড ভার্সন আমার কাছে মনে হয়, সবার একটা জেনারেল অডিয়েন্স, যেহেতু মেশিন লার্নিং অনেক পপুলার হয়ে গেছে সবার কাছে অ্যাপ্রোচ করার জন্য, এবং পাইথন বেসড, এটা হলো এর প্লাস পয়েন্ট, এটা পাইথন বেসড। ওকে, তো এটা গেল। আর এনএলপির একটা রিসোর্স বসছিলাম মনে হয়, এনএলপির কি রিসোর্স ছিল জানো, সিএস 224N না কত, 224N, এই রিসোর্সটা, এটা মনে হয় আগে দেওয়াই আছে। তো এইটা বলছিলাম যে আপনার এটা জাস্ট, এটা না দেখলেও পারেন, কোনো কিছু যায় আসে না। এইটা আপনার হলো ইনি যখন ক্লাসে নিচ্ছেন, এটা 2024, এটাও নিতে পারেন, তবে আমি বলছি প্রি কোভিড এরা, ধরেন এটা 2019 এর মেবি,
এরকম একটা কোর্স করবেন। আমি মাঝে একটা লেকচারে বলছিলাম, ওইটা আর বললাম না। মাঝে একটা লেকচারে আমি একটা ডিটেলসে বলছিলাম যে ইয়ে করবেন। আর ইসে আছে ইউটিউবিতে, আর একটা কোর্স আছে। এবার গেল এইটা, এগুলা কম্পিউটার ভিশনের জন্য এগুলো এনাফ। আর ডিপ লার্নিং এর ওই একটা কোর্স দিলাম, এটা তো আপনার এনাফ এর উপর দিয়ে যাওয়ার কথা। তারপরেও যদি মনে করেন যে কিছু ইয়ে থাকে, তো ডিপ লার্নিং এর অ্যান্ড্রয়েডেরই একটা ইয়ে আছে, ডিপ লার্নিং ডট এআই এর যে ইয়েটা আছে, ডিপ লার্নিং ডট এআই, মেশিন লার্নিং স্পেশালাইজেশন প্লাস হলো এদের একটা ইয়ে আছে, আরেকটা ডিপ লার্নিং, অনেক রিসোর্স হয়ে গেল। এই ডিপ লার্নিং স্পেশালাইজেশনটা, এটা কয়েকটা কোর্স মিলায় ডিপ লার্নিং স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন বলতে কোর্সের যেটা বোঝায় যে আপনি কয়েকটা কোর্সের একটা মানে ধরেন বান্ডল, মানে আপনার একটা রোড ম্যাপ মতো ওরা দিচ্ছে। এগুলো হলো আমি বলবো যে এগুলো এক্সট্রা রিসোর্স যদি আপনি আরো হেভিলি জানতে চান জিনিসগুলো সম্পর্কে। হ্যাঁ, তো এই যে নিউরাল নেটওয়ার্কস অনেক ইয়ে আছে। তবে যদি মনে করেন যে একটু কষ্ট করে, আমার মতে এই দুইটা রিসোর্স, ওই যে অথর মাইক এক্স কোহেন, যদি এই দুইটা রিসোর্স আপনি দেখতে পারেন। আর স্ট্যাটিস্টিক্সের একটা জিনিস আমি এক সময় আপনাদের ফলো করছিলাম, এটা আপনাদের জন্যই ফলো করছিলাম ইউটিউবে। এর জন্য কোন কিসের জন্য ছিল আমার খেয়াল নাই, ওটা দেখছিলাম যে স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স না, আমি ফ্রি কোড ক্যাম্পে ক্রিস নাইক, সবাই দেখতে বলে, আমি দেখতে বলবো না আর কি অ্যাকচুয়ালি। If you're still typing your coding prompts, you're leaving performance. এখানে হলো এটাই মনে হয় খুব সুন্দর। হ্যাঁ, এটা যদি স্ট্যাটিস্টিক্স খুব ডিফিকাল্ট মনে হয় তো এটা একটা রিসোর্স হইতে পারে। আর লাস্টলি আমি একটা জিনিস একটু ই করব, যদি ধরেন এখানে আমাদের কে আছে, কৌশিক ভাই কে আছে, ধরেন কৌশিক ভাই বা তন্ময় ভাই, যারা মানে আরো ইয়াঙ্গার আছে, যারা মানে হায়ার স্টাডি করতে পারেন, আপনারাও করতে পারেন চাইলে, তাদের জন্য আমি একটা জিনিস একটু ইয়ে করব, সেটা হলো ইসের, আবার কে কল দিল এই সময়, এতদিন ধরে খোঁজ নাই, আজকে ক্লাসের সময় কল দিচ্ছে, যাই হোক। তো এটার জন্য নাম কি ছিল ভুলে গেলাম। আচ্ছা, এই লোকটা চিনেন কিনা, এর চ্যানেল দেখছেন কখনো কেউ, প্রফেসর লিওনার্ড, এর নাম শুনছেন, চ্যানেল দেখছেন, দেখছেন এর চ্যানেল কখনো, প্রফেসর লিওনার্ড? এনিওয়ান? মোস্তাফিজ ভাই, শৈল ভাই, শৈল? না ভাইয়া, এইটা না ভাইয়া আমি দেখিনি। আচ্ছা, এ নিয়ে একটা, এটা হলো অ্যাডিশনাল আপনার ধরেন যে ইয়া ম্যাথ, আমরা মানি আর না মানি, আপনি মেশিন লার্নিং করেন, জিডিই করেন, মানে ম্যাথ, এবং আমরা ম্যাথ অনেক রং পড়ি, মানে অ্যাকচুয়ালি ম্যাথ পড়ি, ম্যাথ পড়ি নাই অ্যাকচুয়ালি। তো যদি মনে করেন দুইভাবে আপনি এটা ইউজ করতে পারেন। এক, কোর্সেসগুলো দিয়ে ধরেন আপনার যে কোর্সটা দরকার, যে আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে আরো আপনি স্ট্রাগল করতেছেন, বুঝতেছেন, এবং স্ট্যাটিস্টিক্স যাই বলেন, আপনি এলএলএম বলেন, যাই বলেন, স্ট্যাটিস্টিক্স মেইন। তো স্ট্যাটিস্টিক্স এর একটা কোর্স আছে, আপনি এটা করতে পারেন। আপনি মনে করতেছেন যে আমি ইয়ে বুঝতেছি না, ক্যালকুলাস বুঝতেছি না, বা লিনিয়ার অ্যালজেব্রা কি এনার আছে, লিনিয়ার অ্যালজেব্রা মনে হয় নাই, যাই হোক। তো আপনি ধরেন ক্যালকুলাস বুঝতেছেন না, তো এখান থেকে বুঝতে পারেন, বা আপনার কোনো ছোট ভাই বোন বা কাউকে আপনি রেকমেন্ড করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি রিসার্চ করতে চাই, স্পেশালি এটা তাদের জন্য, যদি কেউ রিসার্চ করতে চায়, রিসার্চের একটা মেইন প্রবলেম আমাদের দেশের পোলাপাইন ফেস করে, ওনারা ভালো স্ট্যাটিস্টিক্স বুঝে না এক, আর ম্যাথ বুঝে না। ম্যাথ করা এক জিনিস, আপনি ম্যাথ পারতে পারেন, প্রোগ্রাম করতে পারেন, বাট ম্যাথের একটা ফাউন্ডেশন। তো যদি কেউ মনে করেন যে না, ধরেন আমি আজকে থেকে শুরু করব, বা আমার একটা নিয়ত আছে যে আমি একটু ম্যাথ বুঝে বুঝে ম্যাথ করব, ম্যাথ কেন লাগে বা কিভাবে করতে হয়, তো এনারা আপনারা দেখতে পারবেন যে আসলে এরকম প্রি অ্যালজেব্রা, ইন্টারমিডিয়েট অ্যালজেব্রা, হ্যান ত্যান করে করে মানে একদম উনি অনেক দূর পর্যন্ত পড়াইছে। হ্যাঁ, মানে ধরেন কলেজ লেভেল বা ভার্সিটির যে আমরা ম্যাথ করি, মোস্ট ম্যাথ এখানে আছে, মানে রিয়েল লাইফে যা লাগে, এবং অ্যাকচুয়ালি দারুণ পড়াই। মানে এটা হলো কেমন, এটা আপনি একটু রিল্যাক্স ম্যাথ করবেন, হ্যাঁ, মানে
এনার ভয়েস টোন ভালো, সবকিছু মোটামুটি। তো যদি করতে চান তো এইটা রিসার্চের জন্য স্পেশালি, বা আপনি যদি ম্যাথ শিখতে চান, হ্যাঁ আমরা সবাই ম্যাথ পারি, করে আসছি, কিন্তু আসলে ম্যাথ পারি কয়জন? হ্যাঁ, ম্যাথ যে আসলে কেন করতেছি, কোনটা করতেছি। তো খান একাডেমি আছে, অনেক কিছু আছে। আমি আসলে শর্ট ফর্ম পছন্দ করি না। শর্ট ফর্মের এডুকেশন অ্যাকচুয়ালি ওইটা আমার পার্সোনালি পছন্দ না, এই জন্য আমি খুব একটা রেকমেন্ড করি না। ওইগুলো হলো যে জাস্ট আমার এগুলো মনে হচ্ছে একটু দেখলাম টুকটাক করে, ওটা একটা এরা আমার মনে হয় ওটা চলে গেছে, বা যাই হোক, না গেলেও আমি ওটা পছন্দ করি না। লং আপনার লেকচার লং দেখতে হয়, কারণ একটা মানুষ যখন মনের ভাব এক্সপ্রেস করে, একটা টিচার যখন বলে, তখন তার অ্যাটলিস্ট 45-50 মিনিট বা 1 আওয়ার তার লাগে। হ্যাঁ, ধাপে ধাপে সাজায় দিতে হয়। যেমন ধরেন যে মেশি ডিপ এলএলএম এর সব থেকে ফেমাস ভিডিও এখন যেগুলা হলো এই কার্পাথির ভিডিওগুলা, এগুলা প্রায় ঘন্টা 3 মতো হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, তো এটা দেখতে পারেন। আর আপনাদের তো এলএলএম পড়াচ্ছে, ওইখানে তো আরো রিসোর্স দিব। তো এই জিনিসগুলা যেইভাবে বললাম, মিনিমাম তো বলে দিলাম, অ্যাপ্রোচও বলে দিলাম, লার্নিং অ্যাপ্রোচ এবং রিসোর্সও বলে দিলাম। তো এইগুলো আমার মনে হয় যদি আপনারা কাজে লাগাইতে পারেন, আর এটা আপনি যদি আহ, একটু আহ, কি বলে সিনসিয়ারলি পড়েন, আমার মনে হয় এটা বছর খানেকের মধ্যে সম্ভব, মানে মিনিমাম শেষ করা। আর বাকি তো কিছু জিনিস একটু সিস্টেম করে নিতে হয়, লাইফটাকে একটু সিস্টেমের মধ্যে ফেলাই না, যে আমি আহ, এই সময়টা এটা করব, এই আধা ঘন্টা আমার ম্যাথ শেখার সময় বা এটা শেখার সময়। তো এটা সম্ভব। তো এটা যদি মেনে চলেন, আমার মনে হয় এই জিনিসগুলো বললাম যে আমার মনে হয় খুব একটা প্রবলেম হওয়ার কথা না। টাইম লাগবে, এটা নট সো ইজি এবং ডিফিকাল্ট, লেগে থাকার ক্যাপাসিটি লাগবে, বাট করতে পারলে ফুল প্রুফ একটা কনফিডেন্স পেয়ে যাবেন, আপনার নলেজের গ্যাপটা কম থাকবে ইনশাল্লাহ, আশা করি। এনি কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান, এনিথিং? না ভাইয়া, তবে ভাইয়া যে আজকে যে রিসোর্সটা আপনি দিলেন মানে এই যে গোছায়, আমি এই মানে একদিন হচ্ছে লাস্ট মনে হয় যেদিন একদিন ক্লাস করছি আমি, হুম, পরে হচ্ছে ক্লাস শেষ হওয়ার পর আমি শাহিরুল ভাইয়ের সাথে সেদিন কথা বলতেছিলাম মানে এইটা নিয়ে যে আমি বলছিলাম যে এআই শিখতে গেলে তো আমার ব্যাক এন্ডের একটু নলেজ তো থাকা লাগবে, হ্যাঁ, বাট আমি তো ব্যাক এন্ড পারি না বা জানি না, হ্যাঁ, তাহলে আমার কি ফলো করা উচিত? তো তখন মানে শাহিরুল ভাই আমাকে বলল যে আপনি হইতেছে মানে এরকম দেখা যায় যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বা এরকম একটা প্রজেক্ট, মানে বিশেষ করে ই কমার্স প্ল্যাটফর্ম হ্যাঁ, মানে যেটা দেখা যায় ফুলফিল ভাবে সবকিছু মোটামুটি কমপ্লিট করে, হ্যাঁ, এরকম একটা প্রজেক্ট দেখে একটু আইডিয়া নেন তাহলে বুঝতে পারবেন। তো মানে তখন আমি এই জিনিসটার মানে অভাবটাই বুঝতে পারতেছিলাম যে আসলে ওই এআই জানতে গেলে দেখা যায় যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং মানে জাস্ট মানে কনসেপচুয়াল নলেজ আর ম্যাথমেটিক্যাল ইনটিউশন মানে এগুলো জানলে হয় না, ওই দেখা যায় যে ওই ব্যাক এন্ড বা ডেভেলপমেন্টের সাইডের দিকে এমনি আসা লাগে। হ্যাঁ, ওটা তো ওই যে আপনি অবশ্যই। মাঝখানে হ্যাঁ মাঝখানে যে একদিন কোরি শেফারের ভিডিওর কথা এর আগে একবার বলছিলেন, হ্যাঁ, তো ওই যে জ্যাঙ্গো নিয়ে, তো তখনও আমি হ্যালো। আমি এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা, মাঝখানে একটু ড্রপ হয়ে গেছিল। যাই হোক, সমস্যা না। যেভাবে বললাম এটা ভাই লেগে এবার থাকেন। আমি কিছু বলি হ্যাঁ, বলেন। এজ এ ছোট বান্দা হিসেবে, কথা হ্যাঁ, হচ্ছে কি দিন শেষে সবাই না আউটপুট চাই। হ্যাঁ, তো হ্যাঁ, যখন আপনি যেটাই করেন, ডেটা সায়েন্স করেন, এআই করেন, মেশিন লার্নিং করেন, আপনাকে এটাকে আউটপুটে নিয়ে আসা লাগবে। তো আউটপুটে নিয়ে আসার জন্য আপনার একটা ব্যাক এন্ড লাগবে, আর হ্যাঁ। এটাকে আপনাকে ওয়েবসাইট তৈরি করে ব্যাক দেখা এন্ড লাগবে, লাগবে। ফ্রন্ট ওইটার এন্ড জন্য লাগবে, আপনাকে অনেক কিছুই লাগবে। Django হোক, Flash হোক, বা হচ্ছে আপনার ফার্স্ট এপিআই হোক, যে কোনো একটা মানে কি বলা হয় যে ফ্রেমওয়ার্ক জানার লাগবে, যেটার মাধ্যমে আপনি ওয়েব অ্যাপ্লিকেশনে এটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। এখন যেটা হলো যে একটা মানে পাথ নিয়ে, ট্র্যাক নিয়ে ওইটাতে লেগে থাকা, মানে অনেক রকম ডিস্ট্রাকশন আসবে, যেটা মোস্তাফিজ ভাই বলতেছিলেন। কিন্তু যখন আপনি একটা ট্রাস্টোর দিয়ে একটা রিসোর্স পাইছেন, আপনার মনে হয়েছে যেটা আমি করব, আর সব থেকে ফ্রাস্ট্রেশন, আপনি যখন ধরেন 1 বছর 1.5 বছরের একটা জার্নি করতেছেন, মাঝখান থেকে অনেক নয়েজ আসবে অনলাইন, আর অনলাইনে অ্যাক্টিভ কম থাকাই বেটার, মানে যদি জাস্ট জব জব অ্যারেঞ্জ করার জন্য যতটুকু লাগে ততটুকু, বাকি সব গার্বেজ। হ্যাঁ, এর মধ্যে আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে হবে। সবাই লেগে থাকতে পারেন। ওই যে একটা একটু আগে কল দিল না আমার একটা জুনিয়র, ও আমাকে একবার বলছিল, মানে আমি ইলেকট্রিক্যাল থেকে এমএল এ শিফট করার জন্য আমি প্রচুর স্ট্রাগল করছি, মানে লেগে থাকার চেষ্টা করছি। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিই, আরো কিছু কথা বলি।